আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আগামী 27 তারিখ যাদের প্রাণীবিদ্যার প্রদর্শক পদে ভাইবা আসছে, তো তাদের ভাইবা নিয়ে আজকে আমরা কিছু বিষয় আলোচনা করব। তো ভাইবার ক্ষেত্রে দেখা যায় যে ইতিপূর্বে আমরা স্কুলের জন্য যে নোটগুলো দিচ্ছি, এগুলো ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভাইভাতে সাধারণত বেসিক প্রশ্নগুলোই ধরে। তো সেক্ষেত্রে ওই নোটগুলো আপনারা একটু ভালোভাবে আয়ত্ত করবেন। তো যেহেতু এটা প্রদর্শক পদের ভাইবা, তো সেক্ষেত্রে অবশ্যই প্রদর্শক পদের যে লিখিত প্রশ্নটা ছিল এটা একটু ভালো করে দেখে যাবেন। তো আমরা আজকে এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আলোচনার আগে একটা বিষয় বলে রাখি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার। তো আমরা আগামী শুক্রবার তো ভাইবার উপরে যত ধরনের প্রশ্ন আসছে, অর্থাৎ যে যে প্রশ্নগুলো করতে পারে তার উপরে একটা ভিডিও শেয়ার করব। তো সবাই ওইটা দেখবেন, তাহলে অনেকটা ধারণা পাবেন। তো লিখিত পরীক্ষার প্রশ্ন ছিল যে শ্রেণীবিন্যাস, অর্থাৎ শ্রেণীবিন্যাস সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে। তো শ্রেণীবিন্যাস সম্পর্কে আমাদের নোট দেওয়া আছে। শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের জনক কে, শ্রেণীবিন্যাসের ধাপ কি, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কি। তো এই বিষয়গুলো শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু জেনে যাবেন। এরপর কোঅর্ডিনেট এবং নন কোঅর্ডিনেটের মধ্যে পার্থক্য। তো আমরা ওই প্রদর্শক যে লিখিত পরীক্ষা ছিল, এটার প্রশ্নে ছিল যে কোঅর্ডিনেট এবং নন কোঅর্ডিনেটের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা একটু খুব ভালো করে পড়ে যাবেন। এরপর প্রোটোজোয়া, এমিবা সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। এরপর আর্থ্রোপোডা, অবশ্যই আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে। তো প্রাণী জগতের সব থেকে বৃহত্তম যে পর্বটা, এটার নাম আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডার কয়েকটা বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে। এরপর কোষ কাকে বলে, তো কোষকে আবিষ্কার করে কোষের গঠন, টিস্যু কাকে বলে। তো এগুলো একটু ভালো করে দেখে যাবেন। এরপরে বাস্তুতন্ত্র সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। তো একটা পুকুরের বাস্তুতন্ত্র, অর্থাৎ এখানে খাদককে, উৎপাদককে, বিয়োজককে, এই বিষয়গুলো জানতে হবে, বা বিয়োজক কাকে বলে এগুলো জানতে হবে। এরপর ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে জানতে হবে। ফুড চেইন আছে, এটা সম্পর্কে একটু ভালো করে জানবেন। তো এরপর জানতে হবে যে স্পারমাটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস, ওজেনেসিস, এই বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। আরও জানা লাগবে অমরা কাকে বলে, অমরা বা প্লাসেন্টা কাকে বলে। তো আমরা গত ভিডিওতে পরিপাকতন্ত্র এবং রক্ত নিয়ে আলোচনা করছি। তো রক্ত এবং পরিপাকতন্ত্র থেকে যে প্রশ্নগুলো ছিল, দেয়া ছিল, এগুলা পড়লেই এনাফ। তা আবারও বলতেছি, এখানে বড় বড় যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ার দরকার নেই। যে ব্রিফ কোশ্চেনগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে যাবেন। আরেকটা বিষয় যে আমরা আজকে শ্বসনতন্ত্র এবং রেচনতন্ত্র নিয়ে একটু সামান্য আলোচনা করব। তো আলোচনা করে আমরা আমাদের গ্রুপে যে নোট দেওয়ার চেষ্টা করব। তো এগুলো একটু ভালো করে দেখে যাবেন। তো এরপর আরেকটা বিষয় যে এটা যেহেতু প্রদর্শক, অর্থাৎ এখানে আম, একজন প্রদর্শকের কাজ যে ব্যবহারিক ক্লাস নেওয়া বা ব্যবহারিক সম্পর্কিত সকল তথ্য ছাত্রছাত্রীদের জানানো। সেক্ষেত্রে যে তার ভাইবার প্রশ্নগুলো ব্যবহারিক সম্পর্কে অনেক বেশি প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে ব্যবহারিক সম্পর্কিত যে প্রশ্নগুলো, এগুলো একটু ভালো করে দেখে যাবেন। তো ব্যবহারিক সম্পর্কিত প্রশ্নের নোটও আমরা আমাদের ভিডিওতে আম, দেয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন। তো একজন প্রদর্শকের কাজ কি, বা আম, কিভাবে একটি প্রাণীর বা ঘাসফড়িংয়ের বা চিংড়ি বা তেলাপোকা এগুলার ব্যবচ্ছেদ করবেন, বা রুই মাছের ব্যবচ্ছেদ কিভাবে করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অলরেডি বলেছি। তো সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে দেখবেন। তো আরেকটা বিষয় যে রুই মাছের আইস সম্পর্কে জানতে হবে। তো পাখনা সম্পর্কে জানতে হবে এই বিষয়গুলো। আরেকটা বিষয় পাখির মাইগ্রেশন সম্পর্কে জানতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি অনেক নোট দিচ্ছি। তো আমরা চেষ্টা করি যে আপনার ভাইবা ভালো হোক। সেক্ষেত্রে আপনি যদি এগুলা ভালো করে আত্মস্থ করেন, তাহলে অবশ্যই আপনার ভাইবা ভালো হবে। তো আমরা একটু শ্বসনতন্ত্র এবং রেচনতন্ত্র নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে
তো শ্বসনতন্ত্র সম্পর্কে যে বিষয়টা আমাদের জানতে হবে যে শ্বসন কাকে বলে। তো শ্বসন অনেকটা হচ্ছে চালু সংশ্লেষণের হচ্ছে যে বিপরীত। সেক্ষেত্রে হচ্ছে যে চালু সংশ্লেষণ প্রক্রিয়ায় যেমন হচ্ছে গ্লুকোজ তৈরি হয়, এখানে হচ্ছে গ্লুকোজটা ভেঙে অক্সিজেনের উপস্থিতি গ্লুকোজ ভেঙে এখানে শক্তি তৈরি হবে, এবং এখানে হচ্ছে উপজাত হিসেবে থাকবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে যে পানি থাকবে। তো আমাদের সংজ্ঞাটা একটু মুখস্থ করে ফেলতে হবে। তো মানুষের প্রধান শ্বসন অঙ্গের নাম হচ্ছে ফুসফুস, এটা একটু খুব ভালো করে জানতে হবে। মানুষের প্রধান শ্বসন অঙ্গের নাম হচ্ছে ফুসফুস। এরপর হচ্ছে যে এপিগ্লিটিস জিনিসটাকে আমরা যেটাকে বলি আমরা উপজিহ্বা বলি। তো এটা হচ্ছে অর্থাৎ স্বরযন্ত্রের উপরে একটি জিহ্বা আকৃতির যে ঢাকনা থাকে, এটাকে বলা হয় সাধারণত এপিগ্লিটিস। এরপর হচ্ছে যে আমাদের ট্রাকিয়া কি, তো ট্রাকিয়ার বাংলা হচ্ছে স্বরযন্ত্র। তো শ্বাসনালীর সম্মুখে অবস্থিত একটি ফাঁপা নলয় হচ্ছে ট্রাকিয়া। তো ফুসফুস সম্পর্কে একটু খুব ভালো করে হচ্ছে জেনে যাবেন। তো ফুসফুস থেকে হচ্ছে যে প্রশ্ন করতে পারে। এরপর প্রশ্ন হচ্ছে যে প্লোরা বা প্লিউরা দুইটাই হতে পারে। তো এটা কি, এটা হচ্ছে প্লোরাটা হচ্ছে ফুসফুসের একটা আবরণ। হ্যাঁ, এটা সম্পর্কে একটু ভালো করে জেনে যাবেন। এরপর হচ্ছে অ্যালভিওলাসটা কি, এটা হচ্ছে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠনগত এবং কার্যগত একক। তো ফুসফুস সম্পর্কে একটু বিস্তারিত হচ্ছে জানবেন। তো আমরা এখানে যে তথ্যগুলো দিছি মোটামুটি এগুলো জানলেই হচ্ছে যে ফুসফুস সম্পর্কে হচ্ছে বিস্তারিত হচ্ছে যে জানা যাবে। তো এরপর হচ্ছে যে অ্যালভিওলাসের যে প্রাচীর থাকে এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে যে এখানে হচ্ছে ম্যাক্রোফেজ ধারণ করে। অর্থাৎ সে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ক্ষতিকর হচ্ছে ব্যাকটেরিয়া আছে এগুলা সে হচ্ছে যে ধ্বংস করে দেয়। তো এগুলা একটু খুব ভালো করে হচ্ছে যে জানতে হবে আপনার। তো এরপর জানতে হবে যে ফুসফুসের কাজ কি, ফুসফুস হচ্ছে কি কি কাজ করে থাকে। অর্থাৎ ফুসফুস দেহ থেকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে যে নিষ্কাশন করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন হচ্ছে যে ক্ষরণ করে। তো এরপর হচ্ছে যে মানুষের হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে যে কয়টা ভোকাল কর্ড থাকে। তো এখানে হচ্ছে যে 6টা ভোকাল কর্ড থাকে, ঠিক আছে। মানুষের ষড়যন্ত্র হচ্ছে 6টা ভোকাল কর্ড থাকে। ফুসফুসে হচ্ছে কয়টা লোব থাকে। তো মানবদেহের প্রধান শ্বসনাঙ্গের নামে হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, এটা হচ্ছে বাম আর এটা হচ্ছে ডান। আমরা জানি সাধারণত বাম ফুসফুস আকারে বড় হয়, আর ডান হচ্ছে যে আকারে হচ্ছে যে বড় হবে। এখানে হচ্ছে যে মোট 5টা লোব আছে, অর্থাৎ হচ্ছে যে এটা একটু ভালো করে পড়ে নেবেন। এবার শ্বসন কাকে বলে, শ্বসনের সংজ্ঞাটা আমরা হচ্ছে যে বলছি। তো শ্বসন হচ্ছে দুই প্রকার। তো আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন হচ্ছে যে সবাত আর অবাত শ্বসন, আর প্রাণীদের ক্ষেত্রে শ্বসন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। তো সেক্ষেত্রে হচ্ছে যে শ্বাস কাকে বলে বা প্রশ্বাস কাকে বলে, এটাও এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ, আর শ্বাস মানে হচ্ছে শ্বাস ত্যাগ। তো অর্থাৎ হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে বায়ু ফুসফুসে হচ্ছে যে প্রবেশ করে তাকে বলা হয় প্রশ্বাস। আর যেটা হচ্ছে ফুসফুস থেকে হচ্ছে যে বাইরে নির্গত হয় তাকে বলা হয় সাধারণত নিঃশ্বাস। তো শ্বাসনালীর কয়েকটি রোগের নাম, এগুলো হচ্ছে ফুসফুস এবং শ্বাসনালীর কয়েকটি রোগের নাম: ব্রঙ্কাইটিস, ফ্লু, নিউমোনিয়া এবং হচ্ছে যক্ষা। এগুলো হচ্ছে যে সাধারণত হচ্ছে শ্বাসনালী এবং হচ্ছে যে ফুসফুসে আক্রমণ করে থাকে, বা ফুসফুসের প্রদাহজনিত হচ্ছে যে শ্বাসনালীর প্রদাহজনিত হচ্ছে রোগ এগুলা। তো আরেকটি প্রশ্ন ধরতে পারে যে পুরুষের গলার স্বর মোটা এবং হচ্ছে মেয়েদের গলার স্বর হচ্ছে তীক্ষ্ণ কেন। সেক্ষেত্রে এটার উত্তর হতে পারে যে পুরুষদের হচ্ছে ভোকাল কর্ডটা হচ্ছে যে দৃঢ় থাকে, আর নারীদের ক্ষেত্রে এটা হচ্ছে যে আহ, নরম থাকে। এটার জন্য হচ্ছে যে সাধারণত হচ্ছে যে নারীদের গলার স্বরটা হচ্ছে চিকন হয় এবং পুরুষদের ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে যে মোটা হয়। হুম। তো এটা একটু ভালো করে পড়ে নেবেন। তো এরপরের প্রশ্ন হচ্ছে, তো আমাদের এরপর হচ্ছে রেচনতন্ত্র, অর্থাৎ যে তন্ত্র হচ্ছে রেচন কার্যে সহায়তা করে তাদেরকে সাধারণত রেচনতন্ত্র বলে। তো মানুষের রেচন অঙ্গ হচ্ছে যে সাধারণত তিনটা। একটা হচ্ছে ফুসফুস, সরি, তো মানুষের রেচন অঙ্গ হচ্ছে যে তিনটা, একটা হচ্ছে বৃক্ক। তো মানুষের হচ্ছে রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, তারপর হচ্ছে যে ত্বক এবং হচ্ছে ফুসফুস। তো হচ্ছে যে এই তিনটা রেচন অঙ্গ সম্পর্কে হচ্ছে যে একটু পড়ে যাবেন। অর্থাৎ মানুষের রেচন অঙ্গ হচ্ছে যে তিনটা, একটা হচ্ছে বৃক্ক, হ্যাঁ, বৃক্ক হচ্ছে মানুষের প্রধান রেচন অঙ্গ। এরপর হচ্ছে ত্বক এবং হচ্ছে ফুসফুস, এগুলো হচ্ছে রেচন অঙ্গ। তো এগুলো হচ্ছে রেচন কার্যে সহায়তা করে। অর্থাৎ রেচন কার্য বলতে
নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ আছে এগুলো হচ্ছে দেহের বাইরে হচ্ছে যে নিষ্কাশিত করে দেয়। বৃক্ক সম্পর্কে একটু জেনে যাবেন। বৃক্ষটা হচ্ছে যে দেখতে অনেকটা সিমের বিচির মতো এবং হচ্ছে এটা লালচে। তো অবতল অংশের যে বাস্কে এটাকে বলা হয় হচ্ছে যে হাইলাস বা হচ্ছে হাইলাম বলা হয়। হাইলামের ভিতরে হচ্ছে ইউরেটার বা হচ্ছে রেনাল শিরা বের হয়ে থাকে এগুলো এবং হচ্ছে রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। তো এগুলো একটু হচ্ছে যে ভালো করে জেনে যাবেন। বৃক্কের মেডুলায় সাধারণত হচ্ছে 4 থেকে 18টা পিরামিড থাকে। এটা একটু ভালো করে হচ্ছে যে জানতে হবে। রেচন অঙ্গ কি, 3টা রেচন অঙ্গ একটু পড়ে যাবেন। নেফ্রন কাকে বলে? তো এখানে হচ্ছে যে অ্যালভিওলাস কাকে বলে, এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর এখানে হচ্ছে নেফ্রন কাকে বলে, অর্থাৎ বৃক্কের গঠন ও কাজের একককে বলা হয় সাধারণত হচ্ছে নেফ্রন বলা হয়। অর্থাৎ বৃক্কের গঠন এবং হচ্ছে কাজের একককে নেফ্রন বলা হয়। আর হচ্ছে ফুসফুসের গঠন এবং কাজের একককে বলা হয় সাধারণত অ্যালভিওলাস বলা হয়। তো বৃক্কটা হচ্ছে অনেকটা ছাঁকনির মতো কাজ করে, আর এই ছাঁকনি হিসেবে কাজ করে যেটা, এটা হচ্ছে বৃক্কের মধ্যে অবস্থিত গ্লোমেরুলাস। এটা হচ্ছে বৃক্কের ছাঁকনি হিসেবে কাজ করে। এরপর হচ্ছে যে অসমোরেগুলেশন সম্পর্কে হচ্ছে যে পড়ে যাবেন, যেটা হচ্ছে যে পানির সমতা হচ্ছে যে বজায় রাখে। এরপর হচ্ছে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস হচ্ছে একটা কৃত্রিম পদ্ধতি যেটার মাধ্যমে হচ্ছে যে রক্ত পরিশোধিত করা হয়। অর্থাৎ যাদের কিডনি হচ্ছে যে কোনো কারণে হচ্ছে যে আক্রান্ত থাকে বা কাজ করে না, তাদের ক্ষেত্রে হচ্ছে ডায়ালাইসিস সাধারণত করতে হয়। তো এরপর যেটা পড়তে হবে এটা হচ্ছে বৃক্কের কাজ সম্পর্কে একটু পড়তে হবে। তো বৃক্ক বা কিডনির কাজ, তো এটা সম্পর্কে একটু খুব ভালো করে জেনে যাবেন। তো মোটামুটি হচ্ছে রেচন এবং শ্বসন সম্পর্কে এই তথ্যগুলো হচ্ছে যে যদি আপনারা হচ্ছে যে একটু ভালো করে দেখে যান, তাহলে হচ্ছে যে আমি মনে করি যে এইগুলা থেকে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি। তো যাদের হচ্ছে যে রিটেন ভালো হয়েছে বা লিখিত যাদের ভালো হয়েছে, তো সেক্ষেত্রে ভাইবা যদি আপনি ভালো দেন তাহলে অবশ্যই হচ্ছে যে আপনি হচ্ছে যে আপনার চাকরি হবে। তো চেষ্টা করুন হচ্ছে ভাইবাটা হচ্ছে ভালো দেওয়ার। তো একটু এর জন্য একটু শ্রম দেওয়া লাগবে। তো যে কয়টা দিন সময় আছে, 27 তারিখ খুব বেশি দেরি নেই, আজকে হচ্ছে 20 তারিখ। তো হচ্ছে এই 27 তারিখ অর্থাৎ এই যে 6টা দিন সময় আছে, তো এই 6টা দিন হচ্ছে যে একটু খুব ভালো করে সময় দেন। তো আমরা হচ্ছে যে গ্রুপে বা হচ্ছে ভিডিওতে যে নোটগুলো শেয়ার করব এগুলো হচ্ছে যে খুব ভালো করে দেখেন। তো তাহলেই হচ্ছে যে সবার ভাইবা ভালো হবে। তো আমরা আপনাদের জন্য হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু হচ্ছে পড়ার দায়িত্ব হচ্ছে যে আপনাদের। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই কয়টা দিন একটু ভালো করে পড়েন আর সবাই ভালো থাকেন। তো সবার ভাইবা ভালো হোক এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।